হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে এমন এক চোর কাপলের গল্প শেয়ার করব যাদেরকে চোর না বলে আর্টিস্ট বলা যায়। মানুষের আইডেন্টিটি চুরি করা এবং সেটা ব্যবহার করে চোখের নিমিষে কোটি কোটি টাকার জিনিস গায়েব করা তাদের বাঁ হাতের খেল ছিল। পুলিশ তাদেরকে ধরার অনেক চেষ্টা করত, দু একবার ধরতে সফলও হয়েছে, কিন্তু কখনোই আটকে রাখতে পারেনি। তবে একদিন এই চোর কাপলের একজন এক ডাকাত গ্রুপের হাতে ফেঁসে যায়। তবে শুধু সেই নয়, বরং যেই পুলিশ অফিসার এত বছর তার পেছনে পড়েছিল সেও একই ডাকাতের হাতে বন্দী হয়ে যায়। তাহলে কি হবে এখন? তারা কি ওই ডাকাতের হাত থেকে মুক্তি পাবে, নাকি সেখানেই প্রাণ হারাতে হবে ইটালির ফেমাস চোর এবং সুপার কপকে? চলুন এই সবগুলো টুইস্ট আমরা দেখে নেই 2023 সালের অসাধারণ একটা হাইস্ট মুভি ডায়াবলিক হু আর ইউ এর গল্প থেকে। গল্পটা ডায়াবলিক নামের একটা উপন্যাসের ভিত্তিতে তৈরি, তবে গল্পের সৌন্দর্য বর্ধনের জন্য কিছুটা অংশ পরিবর্তন করা হয়েছে। মুভির শুরুতেই আমরা দুই বান্ধবী এলি এবং গ্যাবিকে শপিং মলের সামনে দাঁড়িয়ে গল্প করতে দেখি। কিছুক্ষণ পর এলির হাজব্যান্ড এসে তাকে নিয়ে যায়, আর গ্যাবি তখন মন খারাপ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, কারণ তার কোনো পার্টনার নেই। বাড়িতে ঢোকার সময় হঠাৎ কারো কান্নার আওয়াজ ভেসে আসে তার কানে। কৌতূহলবশত আওয়াজটাকে ফলো করতে করতে বিল্ডিংয়ের পেছনের দিকে গিয়ে সে একটা মেয়েকে দেখতে পায়। তার ড্রেসটা ছিল রক্তমাখা। গ্যাবি তার কাছে গেলে মেয়েটা মুখ তুলে তাকায়, তার সারা মুখে রক্ত মেখেছিল। সেটা দেখে গ্যাবি ঘাবড়ে গিয়ে তাকে সাহায্যের চেষ্টা করে। এমন সময় কেউ একজন পেছন থেকে গ্যাবিকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। তবে লোকটা আর কেউ নয়, বরং গল্পের মেইন ক্যারেক্টার এবং ইতালির ফেমাস চোর ডায়াবলিক ছিল। আর ওই রক্তাক্ত মেয়েটা ছিল তারই পার্টনার ইভা। তো তারা গ্যাবিকে তাদের ল্যাবে নিয়ে গিয়ে একটা ইঞ্জেকশন দিয়ে দেয়। এরপর তার কাছ থেকে কিছু ইনফরমেশন জেনে নেয়, যেমন সে কখন আসবে, লকারের পাসওয়ার্ড কত এবং সবাই তাকে কি নামে ডাকে। ওই ইঞ্জেকশনটার কারণে গ্যাবি তাদেরকে সব কিছুর সত্যি সত্যি উত্তর দিয়ে দেয়। মূলত গ্যাবি একটা ব্যাংকে চাকরি করত এবং সেই ব্যাংকে পরদিন এক রানীর আসার কথা ছিল, যাকে সবাই লেডি কাউন্টেস নামে ডাকে। আর তার কাছে কিছু অ্যান্টিক কয়েন আছে যার মার্কেট প্রাইস মিলিয়ন মিলিয়ন ডলার। তো ডায়াবলিকরা গ্যাবির কাছ থেকে ইনফরমেশন পেয়ে সেই কয়েনগুলো চুরির প্ল্যানিং শুরু করে। তাদের প্ল্যান অনুযায়ী ইভা গ্যাবি সেজে লেডি কাউন্টেসকে লকার রুমে নিয়ে যাবে, আর সেই লকার রুমের বাইরে ডায়াবলিক গাড়ি নিয়ে অপেক্ষা করবে। ইভা সিগন্যাল দেওয়া মাত্রই ডায়াবলিক তার গাড়ির মাধ্যমে জানালাটা ভেঙে ইভা আর ওই কয়েনগুলোকে নিয়ে পালাবে। তারা জানতো পুলিশ তাদেরকে অবশ্যই ধাওয়া করবে, তাই এর জন্য তাদের ব্যাকআপ প্ল্যানও রেডি ছিল। মূলত পুলিশ তাদেরকে ধাওয়া করতে থাকবে আর তারাও পালাতে থাকবে, এবং একটা পর্যায়ে তাদের গাড়িতে থাকা মেকানিজম ব্যবহার করে তারা এমন একটা রাস্তায় ঢুকবে যেখান থেকে সাধারণ গাড়ি পার হওয়া কোনোভাবেই সম্ভব নয়। এতে তারা ঠিকই সেখান থেকে বেরিয়ে যাবে, কিন্তু পুলিশ আর তাদেরকে ফলো করতে পারবে না। একদম পারফেক্ট প্ল্যান, তাই না? আর সেই পারফেক্ট প্ল্যান অনুযায়ী পরদিন ইভা গ্যাবি সেজে পৌঁছে যায় ব্যাংকে। ডায়াবলিক এবং ইভা ছদ্মবেশ ধারণে কতটা এক্সপার্ট তা তো আমরা ইতোমধ্যে জেনেই গিয়েছি। তো ইভা লেডি কাউন্টেসকে নিয়ে পৌঁছে যায় লকার রুমে। ডায়াবলিক তখন রুমের বাইরে তার সিগন্যালের অপেক্ষা করছিল। এরই মাঝে হঠাৎ একদল ডাকাত এসে ব্যাংকে হামলা করে। তারা ব্যাংকের সব স্টাফ এবং কাস্টমারদেরকে জিম্মি করে লকার রুমের দিকে চলে যায় টাকা কালেক্ট করার জন্য। সেখানে ওই কয়েনগুলো দেখে তাদের মনে আরো বেশি লোভ জাগে। তখন লেডি কাউন্টেস তাদেরকে সাবধান করে দেয় যাতে তারা কোনোভাবেই ওই কয়েনের দিকে নজর না দেয়। কিন্তু ডাকাত তো ডাকাতই, তারা তার কথা শোনে না, উল্টো গুলি করে তাকেই মেরে ফেলে। এরপর ওই কয়েনগুলো নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ইভা তখন দৌড়ে গিয়ে ডায়াবলিককে ইশারা করে সেখান থেকে চলে যেতে বলে। এদিকে তখনও ডাকাতদের কাজ শেষ হয়নি, তারা মনের সুখে লুটপাট করছিল, আর কেউ তাদের বিরোধিতা করলে তাকে মেরে ফেলছিল। এরই মাঝে ব্যাংকের ম্যানেজার অনেক কষ্টে এমার্জেন্সি বাটন প্রেস করে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত ডাকাতদের একজন সেটা দেখে তৎক্ষণাৎ তাকেও মেরে ফেলে। এরপর তারা তাদের কাজ সেরে বেরোনোর সাথে সাথেই দেখে পুলিশরা অলরেডি সেখানে পৌঁছে গিয়েছে। তাই দুই দলের মধ্যে তুমুল গোলাগুলি শুরু হয়। দুই পক্ষের গোলাগুলিতে দুজন পুলিশ এবং একজন ডাকাত মারা যায়, আর বাকিরা সেখান থেকে পালাতে শুরু করে। তবে পুলিশ কোনোভাবেই তাদের পেছন ছাড়ছিল না। এরই মাঝে হঠাৎ ডাকাতরা একটা স্কুল বাস দেখতে পেয়ে গুলি করে সেটা টায়ার পাংচার করে দেয়। এতে বাসটা মাঝপথে বন্ধ হয়ে গেলে পুলিশরা সেখানে আটকে যায়, আর ডাকাতরা সেই সুযোগে পগার পার। এরপর পুলিশরা দ্রুত গিয়ে বিষয়টা ইন্সপেক্টর জিঙ্কোকে জানায়। জিঙ্কো বহুদিন যাবৎ ওই ডাকাতদেরকে ধরার চেষ্টা চালাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত সফল হয়নি। বর্তমানে তার শত্রু বলতে গেলে মাত্র দুজন, এক হচ্ছে ডায়াবলিক আর দুই হলো এই ডাকাত দল। তবে এই ডাকাতরা সবাই অনেক চালাক এবং হিংস্র, মানুষ মারতে তারা একটুও দ্বিধাবোধ করে না। এদিক থেকে ডায়াবলিক একটু পিছিয়ে আছে, কারণ সে কখনোই কাউকে প্রাণে মারে না। অবশ্য এটা নিঃসন্দেহে তার ভালো দিক। যাই হোক, এই মুহূর্তে জিঙ্কোর মেইন টার্গেট ছিল ওই ডাকাতদের খুঁজে বের করা।
আর সৌভাগ্যবশত ডাকাতেরা তাদের যে সঙ্গীকে মৃত ভেবে ফেলে রেখে গিয়েছিল সে আসলে মারা যায়নি। পুলিশ তাকে সঠিক সময়ে হসপিটালে ভর্তি করাতে সে বেঁচে গিয়েছে। তাই জিঙ্কো তার টিমকে ওই লোকের সব ডিটেলস বের করতে বলে। তো সেই কথা মতো পুলিশরা পুরো শহরে ছড়িয়ে ছিটিয়ে লোকটার ব্যাপারে খোঁজ নিতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি তারা একজনের কাছ থেকে তার এবং তার ওয়াইফের ব্যাপারে জানতে পারে। লোকটার নাম ছিল লুকা আর তার ওয়াইফের নাম হলো এলিসা। তো জিনকো তখন এলিসাকে অফিসে ডেকে এনে লুকার কাজের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু এলিসা জানায় সে এসব চুরি ডাকাতির ব্যাপারে কিছুই জানে না। সে জানতো তার হাজবেন্ড খুব সৎ মানুষ, একটা ওয়ার্কশপে ছোট্ট একটা চাকরি করে। জিঙ্কোর কাছে ব্যাপারটা বেশ অদ্ভুত লাগে যে তার স্বামীর কাছে এত টাকা দেখেও এলিসার মনে কখনো প্রশ্ন জাগেনি। তখন এলিসা তাকে জানায় তার স্বামী নিজের বেতনের বাইরে 1 টাকাও বাড়িতে নিত না, তাই এলিসারও এসব ব্যাপারে জানার কোনো সম্ভাবনা নেই। তবে জিঙ্কোর সেটা ঠিক হজম হচ্ছিল না, কিন্তু তার বিরুদ্ধে যেহেতু কোনো প্রমাণ নেই তাই সে এলিসাকে ছেড়ে দেয়। সেদিন অফিস থেকে ফেরার পর জিঙ্কোর কাছে তার গার্লফ্রেন্ড অ্যাটেয়ার ফোন আসে। সে ওই ডাকাতির ব্যাপারে জানতে চায়। জিঙ্কোর কাছে সেটা একটু অদ্ভুত লাগে, কারণ অ্যাটেয়া অন্য শহরের এবং অন্য ধাঁচের মানুষ, তার এসব দিকে মাথা ঘামানোর প্রশ্নই ওঠে না। তখন অ্যাটেয়া জানায় লেডি কাউন্টেস তার অনেক ভালো ফ্রেন্ড ছিল, যে কারণে সে ওই ডাকাতদের ব্যাপারে ইন্টারেস্ট দেখাচ্ছে। সেই সাথে সে এটাও জানায় যে কিছুদিনের মধ্যে লেডি কাউন্টেসের শ্রাদ্ধের অনুষ্ঠান উপলক্ষে সে ওই শহরে যাবে। সে জিঙ্কোকেও সেখানে থাকতে বলে যাতে তাদের দেখা হয়। আসলে তারা নিজেদের কাজ এবং স্ট্যাটাসের কারণে কখনোই তাদের সম্পর্কটা প্রকাশ্যে আনেনি, তাই তাদেরকে এইভাবে বিভিন্ন বাহানায় দেখা করতে হয়। অন্যদিকে দেখা যায় গ্যাবি এখনও ডায়াবলিকদের কাছে জিম্মি রয়েছে। একটা সময় ইভা ডায়াবলিকের কাছে জানতে চায় গ্যাবির কি ব্যবস্থা করা হবে। ডায়াবলিক তাকে মেরে ফেলতে চাচ্ছিল, কারণ গ্যাবি তাদের আসল চেহারা দেখে ফেলেছে, কিন্তু ইভা তাতে রাজি হয় না। সে চাচ্ছিল গ্যাবিকে অজ্ঞান করে দূরে কোথাও ছেড়ে আসতে, যাতে সে তাদের আস্তানা চিনতে না পারে। তাছাড়া পুলিশ তো অলরেডি তাদের দুজনের আসল চেহারা দেখেই ফেলেছে, কারণ এর আগে তারা 2 বার ধরা পড়েও পুলিশের হাত থেকে পালিয়ে গিয়েছে। তো চেহারা দেখা নিয়ে বিশেষ কোনো সমস্যা হবে না। সেটা শোনার পর ডায়াবলিক ইভার কথায় রাজি হয়ে যায়। এরই মাঝে নিউজ পেপারে ওই ডাকাতদের ব্যাপারে লেখা আর্টিকেল থেকে তারা জানতে পারে লুকা এখনো মারা যায়নি এবং পুলিশ তার ওয়াইফকে জিজ্ঞাসাবাদ করেছে। এলিসার স্টেটমেন্টগুলো সেখানে উল্লেখ ছিল। সেটা পরে ডায়াবলিকের মনে সন্দেহ জাগে যে এলিসা নিশ্চয়ই তার স্বামীর গোপন কাজের ব্যাপারে জানে, তবে সে হয়তো স্বীকার করছে না। তাই তারা এলিসাকে ফলো করার সিদ্ধান্ত নেয়, কারণ তার মাধ্যমে যদি তারা ওই ডাকাতদের খোঁজ পেয়ে যায় তাহলে তাদের কাছে থাকা ধন সম্পদগুলো নিজেরাই হাতিয়ে নিতে পারবে। ডায়াবলিকের ধারণা মতে ডাকাতদের কাছে 500 মিলিয়নেরও বেশি টাকার জিনিস থাকার কথা। তো এই সুযোগটা সে হাতছাড়া করতে চাচ্ছিল না। তাই তারা তাদের প্ল্যান অনুযায়ী পরদিনই ছদ্মবেশে পৌঁছে যায় এলিসাদের এলাকায়। সেখানে গিয়ে তারা এলিসার বাড়ির ঠিক সামনের একটা হোটেল ভাড়া করে, যাতে এলিসার রুমটা স্পষ্ট দেখা যায়। সেখান থেকে তারা প্রতিনিয়ত মেয়েটাকে ফলো করতে থাকে। তবে শুধু ডায়াবলিকই নয়, পুলিশের 2 জন এজেন্টও এলিসার উপর নজর রাখছিল। সে বাইরে কোথাও গেলে ইভা তার পেছন পেছন যেত, এক মুহূর্তের জন্য চোখের আড়াল করত না তাকে। কিন্তু এত কিছুর পরেও তার কোনো ক্লু পায় না। তাই একদিন ইভা বিরক্ত হয়ে ডায়াবলিককে বলে তারা হয়তো এলিসার পিছনে সময় নষ্ট করছে, কিন্তু ডায়াবলিক সেটা মানে না। এরই মাঝে হঠাৎ একদিন জানা যায় লুকা মারা গিয়েছে। সেটা শুনে এলিসা খুব কষ্ট পায়, কিন্তু সেই দিনই একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করা যায় তার ব্যাপারে। প্রতিদিনকার মতো সেদিনও এলিসা শপিং এর জন্য বাইরে বেরোয়, কিন্তু শপিং এ না গিয়ে একটা ট্যাক্সি নিয়ে অন্য কোথাও যেতে শুরু করে। ডায়াবলিক তখন ছদ্মবেশে তাকে ফলো করতে থাকে। সেই সাথে পুলিশের ওই 2 এজেন্টও তাকে ফলো করছিল। একটা পর্যায়ে এলিসা একটা আলিশান বাড়ির সামনে নেমে যায়। ডায়াবলিক তখন ওই বাড়ির কিছু ছবি তুলে নিয়ে সেখান থেকে চলে যায়, আর পুলিশরা আড়ালে দাঁড়িয়ে বাড়ির ভেতরের হাবভাব বোঝার চেষ্টা করে। এরপর তারা বিষয়টা জিঙ্কোকে জানায়। জিঙ্কো তৎক্ষণাৎ তার টিমমেট পালমারকে ওই বাড়ির মালিকের ডিটেলস খুঁজতে বলে। পালমার ডকুমেন্ট চেক করে জানায় সেটা ডিয়াগো নামের এক উকিলের বাড়ি। জিঙ্কো তখন তাকে ডিয়াগোর সব তথ্য বের করতে বলে। এদিকে এলিসাকে নিয়ে ডিয়াগো বেশ খুশি ছিল যে পুলিশ ডাকাতির ব্যাপারে তাকে সন্দেহ করছে না। অবশ্য এর পুরো ক্রেডিট এলিসারই। সে বুদ্ধি খাটিয়ে এই কয়েকদিন এমন কোনো মুভমেন্ট দেখায়নি যাতে পুলিশ কোনোভাবে তার উপর সন্দেহ করে। আর এখন যেহেতু লুকা মারা গিয়েছে তাই পুলিশ স্বাভাবিকভাবেই তার পেছন ছেড়ে দেবে। আর এটা ভেবেই সে আজ ডিয়াগোর সাথে দেখা করতে এসেছে। অর্থাৎ জিঙ্কো এবং ডায়াবলিকের ধারণাই সঠিক যে এলিসা নিজেও ডাকাতির সাথে জড়িত। তো এলিসা এখানে ডিয়াগোর কাছে ডাকাতির মালের ভাগ চায়। তারা যেহেতু ওই ব্যাংক থেকে অনেক দামি জিনিস এবং ক্যাশ টাকা পেয়েছে, তাই সেখান থেকে লুকার একটা বড় ভাগ পাওয়ার কথা। আর এখন যেহেতু সে বেঁচে নেই তাই ওয়াইফ হিসেবে সেটা পাবে এলিসা। কিন্তু ডিয়াগো তাকে জানায় যে ওই টাকাগুলো পাওয়ার জন্য তাকে কমপক্ষে 3 মাস অপেক্ষা করতে হবে, কেননা এখন যদি তারা কোনো কিছু করতে চায় তাহলে পুলিশের নজরে পড়ে যাবে এবং তাদেরকে সর্বস্ব হারাতে হবে।
সেটা শুনে এলিসা বেশ রেগে যায়, কারণ সে তো কোনো চাকরি করত না, তাহলে এই 3 মাসে কিভাবে চলবে। তখন ডিয়াগো তাকে একটা চাকরি খুঁজতে বলে, কিন্তু এলিসা তাতে রাজি হয় না, কারণ তাকে যাতে আর কখনো কাজ করতে না হয়, সে যেন আরামায়েশে দিন কাটাতে পারে, সেই কারণেই তো সে লুকাকে বিয়ে করেছিল। অর্থাৎ লুকা যে একজন চোর ছিল সেটা এলিসা আগে থেকেই জানত। তো এলিসা ডিয়াগোকে টাকার ভাগ দেওয়ার জন্য জোর করতে থাকে, কিন্তু ডিয়াগোর কিছুই করার ছিল না। একজনের কারণে তো আর পুরো গ্রুপকে সে বিপদে ফেলতে পারে না। তাই সে বুঝিয়ে শুনিয়ে এলিসাকে বাড়ি পাঠিয়ে দেয়, আর তাকে সাবধান করে দেয় যেন এরপর সে কখনোই ডিয়াগোর সাথে তার বাড়িতে দেখা করতে না আসে। এলিসা তখন বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। ততক্ষণে এজেন্ট পালমার ডিয়াগোর সব তথ্য বের করে জিঙ্কোকে জানায়। তার জানা মতে ডিয়াগো একজন ক্রিমিনাল লয়ার, তবে ক্যারিয়ারে তেমন একটা সফল হতে পারেনি সে, যে কারণে খুব সাধারণভাবে জীবনযাপন করতে হয় তাকে। তার কোনো পরিবার নেই, শুধু একটা গার্লফ্রেন্ড আছে, যে কিনা ওই এলাকার একটা ফেমাস নাইট ক্লাবে ডান্সার হিসেবে কাজ করে। স্বাভাবিকভাবে তার উপর সন্দেহ করার মতো কিছুই ছিল না, তবুও জিঙ্কোর মনে একটু খটকা লাগে। যদি সে এতই সাধারণ হয়ে থাকে তাহলে এত আলিশান বাড়ির মালিক হলো কিভাবে? তাছাড়া এলিসাই বা হঠাৎ তার সাথে দেখা করতে যাবে কেন? তার মনে হচ্ছিল লোকটা নিশ্চয়ই গোপনে ওই ডাকাতদের সাথে জড়িত, তাই সে ওই বাড়িতে তল্লাশি নিতে যেতে চায়। তখন পালমার তাকে স্মরণ করিয়ে দেয় যে তাদের কাছে যেহেতু ডিয়াগোর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তাই তারা ডিয়াগোর বাড়ির সার্চ ওয়ারেন্ট বের করতে পারবে না। জিঙ্কো তখন ব্যাপারটা কাউকে না জানিয়ে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর এই কাজে সে পালমারের সাহায্য চায়। তখন তারা দুজনে মিলে ডিয়াগোর বাড়িতে ঢোকার প্ল্যান বানায়। সেই প্ল্যান অনুযায়ী পালমার সেই রাতে ডিয়াগোর উপর নজর রাখতে ওই ক্লাবে যায়। সেখানে ডিয়াগোকে তার গার্লফ্রেন্ডের সাথে ব্যস্ত দেখে পালমার জিঙ্কোকে বিষয়টা জানায়। জিঙ্কো আবার তখন তার গার্লফ্রেন্ড অ্যাটেয়ার সাথে ছিল। সে অ্যাটেয়ার কাছ থেকে বিদায় নিয়ে ডিয়াগোর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এদিকে ডায়াবলিকও তার গোপন আস্তানা থেকে তৈরি হয়ে ডিয়াগোর বাড়ির দিকে রওনা হয়। তারা দুজনেই খুব কৌশলে লুকিয়ে লুকিয়ে বাড়ির ভেতর ঢোকে, তবে কেউ কাউকে দেখতে পায় না। ডায়াবলিক ভেতরে ঢোকা মাত্রই কেউ একজন পেছন থেকে তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। তখন জানা যায় ওই ডাকাতের দল সেখানে গা ঢাকা দিয়ে আছে, ওটাই মূলত তাদের আসল আস্তানা ছিল। এমনকি তারা জিনকোরও ঠিক একই অবস্থা করেছে। একসাথে দুজন চোর পুলিশকে দেখে ডাকাতরা বেশ চিন্তায় পড়ে যায়, তাই তাদের মধ্যে একজন জিঙ্কোদের মেরে ফেলতে চায়, কিন্তু বাকিরা তাকে বাধা দেয়। তাদের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। পুলিশ কি তাহলে তাদের ব্যাপারে সবকিছু জেনে গেল? জিঙ্কো কি তাদেরকেই ধরতে এসেছিল? তবে তাদের লিডার এখানে বুঝতে পারে যে এমন কিছুই হয়নি। যদি সেটা হতো তাহলে জিঙ্কো এভাবে লুকিয়ে লুকিয়ে চোরের মতো আসতো না, সেখানে পুরো টিম নিয়ে হামলা করে দিত। নিশ্চয়ই সে তার সন্দেহের ভিত্তিতে চেক করার জন্যই সেখানে এসেছিল। আর ডায়াবলিকের উদ্দেশ্যটা তো বলার অপেক্ষা রাখে না। তারা বুঝেই গিয়েছিল যে ডায়াবলিক তাদের লুট করা জিনিসগুলোই লুট করতে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে তারা এই দুই মহান ব্যক্তিকে নিয়ে কি করবে। তখন তাদের লিডার তাদেরকে ডিয়াগোর ফেরার অপেক্ষা করতে বলে। মূলত ডিয়াগোই ছিল তাদের আসল বস। তার কথার বাইরে ছেলেগুলো কোনো কাজ করত না, তাই তারা চুপচাপ ডিয়াগোর আসার অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ডিয়াগো ক্লাব থেকে বেরিয়ে যায়। পালমার তখন বিষয়টা জিঙ্কোকে জানায়, কিন্তু তার কোনো রেসপন্স পায় না। তাই সে বাধ্য হয়ে ডিয়াগোকে ফলো করতে শুরু করে। এদিকে ডিয়াগো বাড়িতে পৌঁছে ওই অবস্থা দেখে একটু টেনশনে পড়ে যায়, তবে সে খুব ঠান্ডা মাথার লোক ছিল। সে জিঙ্কোর পিস্তল আর ডায়াবলিকের ছুরিটা নিয়ে নেয়, আর তাদেরকে একটা গোপন রুমের ভেতরে হাত পা বেঁধে আটকে রাখে। এরপর কিছুক্ষণের মধ্যেই জিঙ্কোদের জ্ঞান ফিরে আসলে তারা দুজন দুজনকে দেখে চমকে উঠে। এই সিনটা দেখে একটা নাটকের সিন মনে পড়ল, যেখানে হুমায়ুন ফরিদি আর ফজলুর রহমান বাবু চুরি করতে গিয়ে দুজনের মুখোমুখি হয়। কেউ কি বলতে পারবেন ওই নাটকটার নাম কি ছিল? যাই হোক, জিঙ্কো আর ডায়াবলিক সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু কোনো রাস্তা খুঁজে পায় না। তখন জিঙ্কো ডায়াবলিককে জানায় তার এজেন্ট পালমার তার লোকেশন জানে, সে এসে তাকে বাঁচিয়ে নেবে। এদিকে পালমার তখন বাড়ির বাইরে দাঁড়িয়ে ডিয়াগোকে ফলো করার চেষ্টা করছিল। এরই মাঝে ডিয়াগোর একটা লোক তার মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে ভেতরে ধরে নিয়ে যায়। তখন জানা যায় পালমার যে তাকে ফলো করছে এটা ডিয়াগো আগেই টের পেয়েছে, তবে কোনো রিয়্যাক্ট করেনি। যাই হোক, তাকে ভেতরে নিয়ে যাওয়ার পর তার আওয়াজ শুনে জিঙ্কো বুঝতে পারে ডাকাতরা পালমারকেও ধরে ফেলেছে। সে চিৎকার করে পালমারকে ডাকতে থাকে। তখন পালমারও বুঝে যায় জিঙ্কো তাদের হাতে বন্দী। সে তখন ডাকাতদেরকে এটা বলে ভয় দেখানোর চেষ্টা করে যে তাদের এই মিশনের ব্যাপারে পুরো পুলিশ ডিপার্টমেন্ট জানে, তাই তাদের কোনো ক্ষতি হলে ডাকাতরা রেহাই পাবে না। কিন্তু লিডার অনেক চালাক ছিল, সে জানতো পালমার মিথ্যে বলছে, তাই সে সত্যিটা জানার জন্য পালমারকে মৃত্যুর ভয় দেখায়। কিন্তু পালমার একটুও ভয় পায় না, বরং মরার আগে সে জিঙ্কোকে ধন্যবাদ জানায় এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। সেটা শুনে জিঙ্কো একটু ইমোশনাল হয়ে পড়ে। এরই মাঝে হঠাৎ একটা গুলির আওয়াজ হলে সে বুঝতে পারে পালমার আর নেই। জিঙ্কো তখন খুব কষ্ট পায়, কারণ পালমার তার সহকর্মী হলেও খুব কাছের মানুষ ছিল।
সে বুঝে উঠতে পারছিল না এখন সে কি করবে। তার উপর আবার তার সামনে এমন একটা লোক বসা ছিল যাকে সে এত বছর যাবৎ ধরার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আজ তাকে হাতের সামনে পেয়েও কিছুই করতে পারছিল না। এসব ভেবে নিজের উপরেই রাগ হতে থাকে তার। ততক্ষণে ডাকাতরা পালমারের লাশ নিয়ে গিয়ে নদীতে ফেলে দিয়ে আসে। এরপর তারা ডিয়াগোর কাছে বন্দী দুজনকে মেরে ফেলার পারমিশন চায়। তবে ডিয়াগো জিনকোর ক্ষেত্রে রাজি হলেও ডায়াবলিককে মারতে সে রাজি হয় না, কারণ সে ডায়াবলিককে জিম্মি করে তার কাছে থাকা সব সম্পদগুলো হাতানোর প্ল্যান করছিল। এদিকে সিন শিফট হলে দেখা যায় ইভা এলিসার উপর নজর রাখছিল। এলিসা বাড়ি ফিরে এসেছে, কিন্তু ডায়াবলিকের তো এখনো কোনো খবর নেই। এটা দেখে ইভার মনে একটু খটকা লাগে, তাই সে পরদিনই ছদ্মবেশে ডায়াবলিকের খোঁজে বেরিয়ে পড়ে। অন্যদিকে অ্যাটেয়া সকালে ঘুম থেকে উঠে দেখে জিঙ্কো তখনও ফেরেনি, যদিও রাতের মধ্যেই তার ফিরে আসার কথা ছিল। তাই সেও বেশ টেনশনে পড়ে যায়। সে থানায় ফোন করে জিঙ্কো এবং পালমারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সেখান থেকে কোনো তথ্য না পেয়ে অ্যাটেয়াও বেশ ঘাবড়ে যায়। এমন সময় তার মনে পড়ে জিঙ্কো তাকে ডিয়াগোর বাড়ির লোকেশন বলেছিল, তাই সে তৎক্ষণাৎ রওনা হয়ে যায় সেই লোকেশনের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে সে খুব কৌশলে বাড়ির গেট টপকে ভেতরে চলে যায়। তার এমন কাণ্ড কারখানা দেখে তার ড্রাইভার এবং অ্যাসিস্ট্যান্ট বেশ অবাক হয়। অ্যাটেয়া চুপি চুপি ভিতরে গিয়ে আড়াল থেকে ডাকাতদের কথা শুনতে থাকে। সেখান থেকে সে জানতে পারে ওই লোকগুলো জিনকো এবং ডায়াবলিককে আটকে রেখেছে, আর সেদিন সন্ধ্যায় তাদেরকে মারার প্ল্যান করছে। এটা শুনে সে ভীষণ ভয় পেয়ে যায়। তবে তার একার পক্ষে যেহেতু কিছুই করা সম্ভব ছিল না, তাই সে সেখান থেকে ফিরে আসে। অন্যদিকে জিনকোরা বাঁচার আশা একেবারে ছেড়েই দিয়েছিল, তাই জীবনের শেষ মুহূর্তে জিনকো ডায়াবলিকের ব্যাপারে জানতে চায়। যদিও অনেক বছর ধরেই সে ডায়াবলিকের পেছনে পড়েছিল, তার চুরির ব্যাপারে, তার কাজের ব্যাপারে সবকিছুই তার জানা, কিন্তু সে ব্যক্তিগত জীবনে কেমন এই বিষয়ে জিনকোর মনে অনেক কৌতূহল ছিল। তাই ডায়াবলিক তার অনুরোধে নিজের জীবনের গল্প তাকে শোনাতে শুরু করে। মূলত নিজের বাবা মায়ের পরিচয় তার জানা ছিল না। খুব ছোটবেলায় একটা দুর্ঘটনায় তারা মারা যায়। তারা সবাই একটা নৌকায় করে কোথাও যাচ্ছিল। দুর্ভাগ্যবশত মাঝ সমুদ্রে ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ের কারণে ওই নৌকার সবাই মারা যায়। বেঁচে ছিল শুধুমাত্র ডায়াবলিক। তাদের নৌকাটা ভাসতে ভাসতে একটা অচেনা দ্বীপের কাছে চলে আসে। তখন ওই দ্বীপের দুজন লোক নৌকাটা দেখে সেখান থেকে ডায়াবলিককে উদ্ধার করে সঙ্গে নিয়ে যায়। এরপর থেকে ডায়াবলিক তাদের কাছেই বড় হতে থাকে। তারা মূলত একটা ভয়ঙ্কর ডাকাত দলের সদস্য ছিল। পুরো দ্বীপটাই ছিল তাদের দখলে। সোনাদানা, টাকা পয়সা থেকে শুরু করে রেয়ার আর ভয়ঙ্কর অস্ত্র সহ সবকিছুই চুরি করত তারা। পুরো গ্যাংয়ের কর্মকাণ্ডকে কয়েকটা ডিপার্টমেন্টে ভাগ করা হয়েছিল, আর প্রত্যেকটা ডিপার্টমেন্টের দায়িত্ব ছিল এক একজন এক্সপার্ট। তাদের মধ্যে একজন ছিল ডক্টর, প্লাস্টিক সার্জারি এক্সপার্ট ছিল সে। আরেকজন ছিল ইঞ্জিনিয়ার, সাথে ছিল একজন কেমিস্ট, বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং পয়জন নিয়ে রিসার্চ করত সে। আরেকজন ছিল জহুরি, সব ধরনের হীরা মণিরত্নের ব্যাপারে খুব ভালো আইডিয়া ছিল তার। আর তাদের সবার বস ছিল ওই দ্বীপের রাজা। লোকটা সাধারণত সবসময় সেখানে থাকতো না, মাঝে মধ্যে সেখানে গিয়ে কাজের খোঁজ খবর নিয়ে আবার ফিরে যেত নিজের বাড়িতে। শুধুমাত্র ম্যানেজাররা বাদে তার সাথে দেখা করার পারমিশন কারো ছিল না, যে কারণে ডায়াবলিক কখনোই রাজার সাথে দেখা করতে পারেনি। এখানে হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ডায়াবলিকের কি আর কোনো নাম নেই? আসলেই তার কোনো নামই ছিল না। গ্যাংয়ের লোকেরা তাকে কোনো নাম দেওয়ার প্রয়োজন বোধ করেনি, তাকে সবাই ছোট বলেই ডাকত। তো সেই ছোট বয়স থেকেই ডায়াবলিক ওই এক্সপার্টদের সাথে থেকে থেকে নিজের স্কিল ডেভেলপ করতে শুরু করে। মানে সেই স্কিল কিন্তু সে কখনো গভীর খাদে ঝাঁপ দিত, আবার কখনো অন্ধকার গুহায় একাই চলে যেত। ভয় নামক শব্দটার সাথে কোনো সম্পর্কই ছিল না তার। ধীরে ধীরে তার দক্ষতা সবার নজর কাটতে শুরু করে। সে এতটাই স্মার্ট ছিল যে সবার কাজ সে একাই সামলাতে পারত। এরপর একদিন রাজা দ্বীপে আসলে সে সাহস দেখিয়ে রাজার সাথে দেখা করতে যায়। রাজা অন্যদের মুখে তার প্রশংসা শুনছিল এবং আজ তার সাহস দেখে সেও বেশ ইমপ্রেস হয়ে যায়। ডায়াবলিক সেখানে গিয়ে রাজাকে জানায় সে বর্তমানে এমন একটা মাস্ক বানানোর চেষ্টা করছে যেটা দেখতে একেবারে আসল মানুষের স্কিনের মতো হবে। এতে করে মানুষকে আর কষ্ট করে চেহারা বদলানোর জন্য প্লাস্টিক সার্জারি করতে হবে না। একটা মাস্ক পরেই নিজেকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারবে। রাজার কাছে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগে, তাই সে ডায়াবলিককে তার প্রজেক্টে মন দিয়ে কাজ করতে বলে। আর তার জন্য যত টাকা খরচ হবে সেটা বহন করবে রাজা নিজেই। সেদিনই রাজার দ্বীপ থেকে ফিরে যাওয়ার কথা ছিল, তাই সে ডায়াবলিককে তার প্রজেক্ট কমপ্লিট করার জন্য তার আবারও ফিরে আসা পর্যন্ত সময় দেয়। ডায়াবলিক তার উৎসাহ পেয়ে আরো মনোযোগ দিয়ে নিজের কাজ চালিয়ে যায়। এরপর প্রায় 1 বছর পর রাজা আবারও দ্বীপে আসে। সেই সময় এক অচেনা বৃদ্ধ লোক তার সাথে দেখা করতে যায়। লোকটাকে দেখে রাজা অবাক হয়ে যায়। পরক্ষণেই জানা যায় সেই লোকটার কেউ নয় বরং ডায়াবলিক ছিল।
সে এমন একটা মাস্ক তৈরি করেছিল যেটা দেখে রাজা নিজেই কনফিউজ হয়ে গিয়েছে। তার কাছে ডায়াবলিকের এই আবিষ্কার ভীষণ ভালো লাগে। সে ডায়াবলিকের এই ফর্মুলা কিনে নিতে চায়, কিন্তু ডায়াবলিক তাতে রাজি হয় না। সে তার এই আবিষ্কারটা শুধুমাত্র নিজের পর্যন্তই সীমাবদ্ধ রাখতে চাচ্ছিল। তাছাড়া তখনও তার কাজ পুরোপুরি শেষ হয়নি। তাই রাজা তাকে একটা লোভনীয় অফার দেয়। সে জানায় ডায়াবলিক যদি তাকে ওই মাস্ক বানানোর ফর্মুলা বলে দেয় তাহলে সে ডায়াবলিককে তার রাইট হ্যান্ড হিসেবে ঘোষণা করবে। এতে করে যখন রাজা দ্বীপে থাকবে না তখন সেই হবে সবার বস, অর্থাৎ ওই দ্বীপের রাজা। এরপর রাজা তাকে একটা গোপন রুমে নিয়ে যায় যেখানে তাদের চুরি করা সব জিনিসপত্র মজুত করা ছিল। সে ডায়াবলিককে জানায় তার রাইট হ্যান্ড হওয়ার পর ডায়াবলিক সেখান থেকে নিজের ইচ্ছে মতো জিনিসপত্র নিয়ে নিজের কাজে ব্যবহার করতে পারবে। সবশেষে রাজা তাকে নিয়ে যায় একটা ব্ল্যাক প্যান্থারের মূর্তির সামনে, যাকে রাজা ডায়াবলিক নামে ডাকত। তার সব থেকে পছন্দের প্রাণী ছিল ব্ল্যাক প্যান্থার, কারণ এরা একই সাথে চালাক এবং হিংস্র হয়ে থাকে। ঠান্ডা মাথার এই প্রাণীরা খুব বুঝে শুনে তার টার্গেটকে অ্যাটাক করে, আর একবার অ্যাটাক করলে তাদের হাত থেকে মুক্তি পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তো রাজা সেই মূর্তির পাশে থাকা সুইচটা চাপ দিতেই মূর্তিটা সরে যায়, আর তার নিচে একটা সাবমেরিন দেখতে পায় ডায়াবলিক। মূলত ওই সাবমেরিনের মাধ্যমেই রাজা ওই দ্বীপে আসা যাওয়া করত, যেটা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। তো এই সব কিছু দেখে আর রাজার অফার শুনে ডায়াবলিকের বেশ ভালো লাগে। তাই সে তার ফর্মুলাটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পর রাজাকে সেটা দিয়ে দিতে রাজি হয়। রাজার উপর সে সম্পূর্ণ বিশ্বাস করেছিল, কিন্তু একদিন সে রাজাকে ওই ডক্টরের সাথে কথা বলতে শুনে ফেলে। সেখান থেকে জানা যায় তারা ডায়াবলিকের কাছ থেকে ওই ফর্মুলাটা পাওয়ার পর তাকে মেরে ফেলার প্ল্যান করছিল। সেটা শুনে ডায়াবলিক ভীষণ রেগে যায়। সে রাজাকে উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর একদিন সে লুকিয়ে লুকিয়ে রাজার রুমে গিয়ে ঘাপটি মেরে বসে থাকে। কিছুক্ষণ পর রাজা সেখানে গেলে ডায়াবলিক সুযোগ বুঝে তার উপর অ্যাটাক করে। লাগাতার আঘাতে তাকে রক্তাক্ত করে ফেলে। রাজা তখন বলে তাকে মেরে ডায়াবলিক কোনোভাবেই ওই দ্বীপ থেকে জীবন্ত পালাতে পারবে না। তখন ডায়াবলিক তাকে জানায় কেউ তাকে আটকাতেও পারবে না, কারণ সে অলরেডি রাজার চেহারার একটা মাস্ক বানিয়ে ফেলেছে। সেটা নিজের মুখে লাগিয়ে আর রাজার পোশাক পরে সে খুব সহজেই সেখান থেকে বেরিয়ে যেতে পারবে। এটা শুনে রাজা হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে এই ছেলেটা তার কল্পনার থেকেও অনেক বেশি চালাক আর হিংস্র, ঠিক তার পছন্দের ব্ল্যাক প্যান্থারের মতো। আর তার কাছ থেকেই মূলত ডায়াবলিক তার এই ডায়াবলিক নামটা পায়। যাই হোক, রাজা মারা যাওয়ার পর ডায়াবলিক তার প্ল্যান অনুযায়ী রাজার ছদ্মবেশে তার সব ধন সম্পদ নিয়ে সাবমেরিনের মাধ্যমে সেখান থেকে বেরিয়ে যায়। আর তারপর থেকে ডায়াবলিক নামের এই বিখ্যাত চোরের জার্নি শুরু হয়। সে কখনোই কারো উপর বিশ্বাস করত না, তাই সবসময় একাই কাজ করত। তবে ইভার সাথে দেখা হওয়ার পর তার একাকিত্ব দূর হয়। ইভাকে ভালোবেসে ডায়াবলিক তাকে নিজের পার্টনার বানিয়ে নেয়। তারপর থেকেই দুজনে মিলে কাজ করতে থাকে। যাই হোক, জিনকো ডায়াবলিকের জীবনের গল্পগুলো মন দিয়ে শুনতে থাকে। অন্যদিকে অ্যাটেয়া ডিয়াগোর বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে যায় সেই লেডি কাউন্টেসের শ্রাদ্ধের অনুষ্ঠানে, যাকে কিনা মুভির শুরুতেই ব্যাংকের ভিতর ডাকাতরা গুলি করে মেরে ফেলেছিল। সেখানে একজন রিপোর্টার তাকে তার স্বর্গবাসী বান্ধবীর ব্যাপারে কিছু বলতে বললে অ্যাটেয়া তার বান্ধবীর এমন আকস্মিক মৃত্যুতে দুঃখ প্রকাশ করে। সেই সাথে সে তার পুরনো মেকআপ আর্টিস্টের বেশ সুনামও করে এবং তার সাথে আরও একবার দেখা করতে চায়। কিন্তু মেয়েটার লোকেশন তার জানা ছিল না, তাই সে ওই ইন্টারভিউতে জানায় আজ সে পুরো সময়টা লেডি কাউন্টেসের সমাধিতেই থাকবে। তাই মেয়েটা যেন সন্ধ্যার আগেই তার সাথে দেখা করতে আসে। এদিকে ইভা তখন পাগলের মতো ডায়াবলিককে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু কোথাও তার হদিস পাচ্ছিল না। এমন সময় অ্যাটেয়ার ইন্টারভিউ চোখে পড়ে তার। সে বুঝে যায় অ্যাটেয়া কোনো বিশেষ কারণেই তার সাথে দেখা করতে চাচ্ছে। তাই ইভা তার কথা মতো মেকআপ আর্টিস্ট সেজে তার লোকেশনে গিয়ে দেখা করে। অ্যাটেয়া সেখানে তার আসল পরিচয় জানতে চাইলে ইভা এবার তার মাস্কটা খুলে ফেলে এবং তাকে নিজের আসল পরিচয়টাও জানিয়ে দেয়। তখন অ্যাটেয়া তাকে সেই সব কিছু খুলে বলে যেগুলো সে ডিয়াগোর বাড়িতে গিয়ে শুনেছে এবং দেখেছে। সেসব শুনে ইভাও খুব টেনশনে পড়ে যায়। অ্যাটেয়া তার সাহায্য চাইলে ইভা তার চোখ বেঁধে তাকে তাদের গোপন আস্তানায় নিয়ে যায় এবং দুজনে মিলে ডিয়াগোর বাড়িতে অ্যাটাক করার প্ল্যানিং শুরু করে। এরই মাঝে ডিয়াগো তার টিমকে ডায়াবলিক আর জিনকোকে মারার অর্ডার দেয়। যদিও সে ডায়াবলিককে নিজের স্বার্থে ব্যবহার করতে চাচ্ছিল, কিন্তু ব্যাপারটা যে এত সহজ হবে না সেটা তার খুব ভালো করেই জানা ছিল। তাছাড়া এই দুজন ব্যক্তিকে বেশিক্ষণ আটকে রাখলেও তাদের রিস্ক বাড়তে থাকবে। তাই সে ফাইনালি তাদেরকে মেরে সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। সে জিনকোর পিস্তল থেকে ডায়াবলিককে গুলি করতে বলে আর ডায়াবলিকের চাকু দিয়ে জিনকোকে আঘাত করতে বলে, যাতে পুলিশ তাদের লাশ দেখে মনে করে তারা দুজনেই দুজনকে খুন করেছে। এতে করে ডিয়াগোদের উপর আর কোনো সন্দেহ আসবে না। তো সেই কথা মতো ডাকাতদের একজন জিনকোদের মারতে চলে যায়। তবে জিনকোরা সেটা দেখে একটুও অবাক হয় না, কারণ তারা তো জানতই এমন কিছু হতেই চলেছে। সেখানে ডায়াবলিক ভুলিয়ে ভালিয়ে ওই লোকটাকে তার কাছে ডেকে নেয়। সে কাছে আসা মাত্রই জিনকো তাকে ল্যাং মেরে নিচে ফেলে দেয়, আর ডায়াবলিক তার পায়ে বাঁধা শিকল দিয়ে লোকটার গলা পেঁচিয়ে ধরে তাকে মেরে ফেলে।
তারা ভেবেছিল লোকটার কাছে থাকা অস্ত্রগুলো দিয়ে তারা নিজেদের বাঁধন খুলে বেরিয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলো ছিটকে অনেকটা দূরে গিয়ে পড়েছিল। তাই তারা কোনোভাবেই সেই পর্যন্ত পৌঁছাতে পারে না, যে কারণে তারা আবারও হতাশ হয়ে সেখানে বসে পড়ে। এরই মাঝে ইভা তার গাড়ি নিয়ে ডিয়াগোর বাড়িতে পৌঁছে যায়। গাড়ির শব্দ শুনে সবাই বাইরে বেরিয়ে এসে ওই গাড়িগুলোর উপর গুলি চালাতে শুরু করে। গোলাগুলির শব্দ শুনে জিনকোরা বেশ কনফিউজড হয়ে যায়। এদিকে কিছুক্ষণ গোলাগুলির পর তারা জানতে পারে গাড়ির ভিতরে আসলে কেউই নেই। তাহলে ইভা কোথায় গেল? তারা তখন পুরো বাড়িতে ইভাকে খুঁজতে শুরু করে। ইভা তখন বারবার তাদেরকে বিভিন্ন জায়গায় দেখা দিতে থাকে, আবার চোখের নিমিষেই উধাও হয়ে যায়। এতে ডিয়াগোরা বেশ কনফিউজড হয়ে যায়। সেই সুযোগে ইভা একে একে তাদেরকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করতে থাকে। এই অবস্থা দেখে ডিয়াগো নিজেই তার সামনে সারেন্ডার করার সিদ্ধান্ত নেয়। তার কাছে থাকা সব ধন সম্পদের বিনিময়ে নিজের জীবন ভিক্ষা করতে থাকে সে। একটা পর্যায়ে ইভা তার সামনে এসে দাঁড়ায়। ডিয়াগো তখন তাকে জিজ্ঞেস করে ইভা কত টাকার বিনিময়ে তাকে মুক্ত করবে। তখনই হঠাৎ পেছন থেকে আরেক ইভা এসে তাকে বলে তার টাকার প্রয়োজন নেই, শুধু ডায়াবলিকের লোকেশন প্রয়োজন। এক ইভাকে সামলাতেই ইতালির পুলিশদের অবস্থা নাজেহাল। সেখানে দুইজন ইভাকে দেখে বেচারা ডিয়াগোর মাথা ঘুরাতে শুরু করে। তবে সেদিকে তোয়াক্কা না করে ইভা তাকেও ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে ফেলে। এরপর খুঁজতে খুঁজতে ফাইনালি ডায়াবলিকদের কাছে পৌঁছে যায় তারা। তখন জানা যায় দুজন ইভার মধ্যে একজন ছিল অ্যাটেয়া, যাকে কিনা ইভা নিজের মাস্ক পরিয়ে নিয়ে এসেছিল। তো তাদের দুজনকে দেখে জিনকো এবং ডায়াবলিক স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু জিনকোকে মুক্ত করলে তো সে উল্টো ডায়াবলিকদের পেছনে পড়ে যাবে। তাই ইভা জিনকো আর অ্যাটেয়াকে অজ্ঞান করে ডায়াবলিক এবং ডিয়াগোর কাছে থাকা সব সম্পদ নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। আর বেরোনোর সময় পার্ট 2-তে অ্যাটেয়ার কাছ থেকে চুরি করা সেই রয়্যাল নেকলেসটা তাকে ফেরত দিয়ে যায় এবং তাকে সাহায্য করার জন্য অ্যাটেয়াকে ধন্যবাদ জানায়। কিছুক্ষণ পর অ্যাটেয়ার জ্ঞান ফিরে আসলে সে জিনকোকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। সেই সাথে পুলিশ ডিয়াগো এবং তার পুরো টিমকে অ্যারেস্ট করে নেয়। এরপর পরদিন এজেন্ট পালমারের শ্রাদ্ধের অনুষ্ঠানে যায় তারা। গতরাতের ঘটনায় তারা বেশ ঘাবড়ে গিয়েছিল। তারা দুজনেই বুঝতে পেরেছিল বিপদের সময় প্রিয় মানুষটার থেকে আপনার কেউই হতে পারে না। তাই তারা সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে তাদের সম্পর্কটা প্রকাশ্যে নিয়ে আসে। সেটা দেখে সবাই অবাক হয়ে যায়। আর রিপোর্টারদের কাজ তো আমাদের সবারই জানা, তারা এই বিষয়টাকে ব্রেকিং নিউজ বানানোর কাজে উঠে পড়ে লাগে। অন্যদিকে কিছুদিন পর একটা দুর্লভ এবং মহামূল্যবান পিঙ্ক ডায়মন্ডের আংটি নিলামে তোলা হয়, যেটা সাগরের তলদেশ থেকে উদ্ধার করা হয়েছে। যারা এই গল্পের আগের পার্টগুলো দেখেছেন তারা নিশ্চয়ই জানেন ওই আংটিটা ইভারই ছিল, যেটা নিয়েই পার্ট 1-এর কাহিনীটা সাজানো। আর ডায়াবলিককে ভালোবেসে সে ওই আংটিটা সাগরে ফেলে দিয়েছিল, কারণ সেটার সাথে তার অতীতের কিছু ভয়ঙ্কর স্মৃতি জড়িয়েছিল। তো অন্যের ধন সম্পদ লুট করতে যেখানে ডায়াবলিকরা সবার আগে পৌঁছে যায়, সেখানে এখন নিজেদের জিনিস নেওয়ার সময় তারা পিছিয়ে থাকবে এটা তো হতে পারে না। তাই কিছুক্ষণের মধ্যেই হঠাৎ গ্যালারিতে একটা বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে, আর সেই ধোঁয়ার কারণে সবাই অজ্ঞান হয়ে যায়। শুধু অজ্ঞান হয় না, একটা বৃদ্ধ কাপল। বলাই বাহুল্য যে তারা দুজন ডায়াবলিক আর ইভা ছিল। তারা গিয়ে ওই আংটিটা নিয়ে নেয়। তখন ডায়াবলিক ইভাকে জিজ্ঞেস করে সে আবারও আংটিটা সাগরে ফেলে দিতে চায় কিনা, কিন্তু ইভা বলে না, এবার আর সে সেটা ফেলবে না, কারণ তার অতীতের ভয়গুলো সে কাটিয়ে উঠেছে। সেটা শুনে ডায়াবলিক বেশ খুশি হয় এবং তারা দুজন সুখে শান্তিতে জীবন কাটানোর সিদ্ধান্ত নেয়। আর এখানেই এই দুর্দান্ত গল্পটা শেষ হয়। সত্যি বলতে এই মুভির 3টা পার্টের মধ্যে আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই শেষের পার্টটা, কারণ এখানে ডায়াবলিকের ব্যাপারে সবকিছু জানা গিয়েছে এবং আগের পার্টগুলোতে যে রহস্য রাখা হয়েছিল তার সবকিছু এই পার্টে উদ্ঘাটন করা হয়েছে, যে কারণে পুরো গল্পটা একটা পরিপূর্ণতা পেয়েছে। তবে আপনাদের কাছে গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন সব সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশন দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল প্রেস করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।